আজকের ক্লাসে আমরা আরও একটি মডেল সেট নিয়ে চলে এসেছি হিসাবশাস্ত্র বিষয়ের টেস্ট পেপার থেকে। সাদরা পাবলিকেশনের তরফ থেকে প্রকাশিত হয়েছে র্যাপিড টেস্ট নামক যে টেস্ট পেপার, সেখান থেকে আমরা এই সেটটি নিয়েছি। এখানে আমরা টোটাল 40টা প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং প্রতিটা প্রশ্নের সমাধানের সঙ্গে তার ব্যাখ্যা সমেত আমরা আলোচনা করব, যাতে তোমাদের পরবর্তীকালে অনুরূপ কোনো প্রশ্ন পড়লে পরীক্ষায় অসুবিধা না হয়। আচ্ছা, তার আগে তোমাদেরকে বলে দিই, যারা এখনও আমাদের হোয়াটসঅ্যাপে জয়েন হওনি, জয়েন হয়ে নাও। আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ আগামী দিনে আমাদের আরও টেস্ট পেপার থেকে সমাধান আসবে। আর একটা বড় এবং তোমাদের ভালো সুখবর দিয়ে রাখি যে বিবি কুণ্ডু টেস্ট পেপার প্রকাশিত হয়ে গেছে এবং সেই টেস্ট পেপার আগামীকালের মধ্যেই হয়তো আমার হাতে চলে আসবে, কারণ পোস্ট অফিসের মাধ্যমে ওখান থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে। তারপর আমরা বিবি কুণ্ডু টেস্ট পেপার থেকে সাজেশান এবং মডেল সেটগুলো করাবো। তো আজকের ক্লাসটা আমরা শুরু করছি। তো প্রথম থেকে দেখো যে প্রশ্ন আমরা পেয়েছি, ঠিক আছে। বর্তমান ভারতীয় অংশীদারি আইনের 4 নম্বর ধারা অনুযায়ী অংশীদারি হলো কি? যে অংশীদারি হচ্ছে একটা সম্পর্ক, অর্থাৎ অংশীদারিত্বের সম্পর্ক, ঠিক আছে। নিজে অন্যের হয়ে, অর্থাৎ দেখা যাচ্ছে 2 বা ততোধিক ব্যক্তি যে অংশীদারি কারবার তৈরি করছে, তারা একে অপরের মধ্যে নিজে মুখ্য ব্যক্তি এবং একে অপরের প্রতিনিধি, ঠিক আছে। 2, 1932 খ্রিস্টাব্দে অংশীদারি আইন প্রযোজ্য নয় কার ক্ষেত্রে? সীমিত দায়যুক্ত অংশীদারির ক্ষেত্রে, কারণ এর জন্য আলাদা করে আইন প্রযোজ্য রয়েছে। 3, কোনো চুক্তিপত্র না থাকলে ঋণের ওপর বছরে কত % সুদ পাওয়া যায়? উত্তর হচ্ছে 6% সুদ পাওয়া যায়। আরেকটা প্রশ্ন দেয় যে চুক্তিপত্র না থাকলে আর কি পাওয়া যায়? মুনাফা বা ক্ষতির সমান সমান বন্টন, লাভ ক্ষতির সমান সমান বন্টন। 4, লাভ ক্ষতি বন্টন হিসাবে জেরকে কি বলা হয়? অর্থাৎ প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টের শেষে যে টাকাটা পড়ে থাকে সেটাকে কি বলা হয়? উত্তর হচ্ছে বন্টনযোগ্য মুনাফা বা ডিস্ট্রিবিউশন প্রফিট। 5, চলতি হিসাব খাত কখন খুলতে হয়? যখন মূলধন স্থির থাকে, কারণ তখন মূলধন পরিবর্তিত হয় না, তখন কি হয়, যা কিছু অংশীদারদের সঙ্গে লেনদেন হয় আমরা কারেন্ট অ্যাকাউন্টে দিয়ে থাকি। 6, অংশীদারি চুক্তিপত্র যদি না থাকে অংশীদাররা কি পেতে পারে? ঋণের ওপর সুদ, কিন্তু বছরে 6%, এটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে। বেতন, কমিশন, অন্য কিছু পায় না। 7, সাধারণ লাভের অতিরিক্ত লাভকে কি বলা হয়? উৎকর্ষ লাভ বা সুপার প্রফিট। 8, সুপার প্রফিট 12,000 টাকা। মার্কেট রেট অফ ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট ইজ 10% অ্যান্ড প্রিমিয়াম ফর বিজনেস রিস্ক ইজ 2.5%। দেন ভ্যালু অফ গুডউইল উইল বি। তাহলে গুডউইলের ভ্যালু বার করতে বলেছে। সুপার প্রফিট দেওয়া আছে 12,000, মার্কেট রিস্ক 2.5% এবং রিটার্ন অন ইনভেস্টমেন্ট 10%। তাহলে এখানে তোমাকে কি করতে হবে? দুটো পার্সেন্টেজকে যোগ করে নিতে হবে, 12.5। এবার তুমি যখন গুডউইল বার করবে 12,000 গুণিত, দেখো একটা বাক্যে আমি করে দিয়েছি, ঠিক আছে। পরীক্ষায় বারবার বলেছি তোমাদের সময় কিন্তু কম থাকবে, ঠিক আছে। 12,000 গুণিতক 100/12.5। তো মার্কেটে গুডউইল হচ্ছে 96,000 টাকা। ক্যালকুলেট করলে 96,000 টাকা পেয়ে যাবে। আচ্ছা, কোনো কোম্পানির নাম অনুমোদন জন্য কোথায় আবেদন করতে হয়? উত্তর হচ্ছে কোম্পানি নিবন্ধকের কাছে আবেদন করতে হয়, অর্থাৎ কোম্পানি যখন রেজিস্ট্রি করা হয়, ঠিক আছে, সেখানেই আবেদন করতে হয়। 10, বর্তমানে কোম্পানি আইনটি কবে পাস হয়? মানে নতুন কবে পাস হয়? পাস হয়েছিল তো 1956, বর্তমানে কিন্তু সংশোধিত হয় 2013 খ্রিস্টাব্দে। 10, আচ্ছা, এরপরে যেটা আমরা আলোচনা করব 11তে দেখো তোমার হচ্ছে বলেছে ডিবেঞ্চারের ওপর সুদ বন্ধ করার জন্য কোন হিসাব খাতকে ডেবিট করা হয়? উত্তর হচ্ছে প্রফিট স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, বা শুধু যদি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থাকে তুমি সেটাও দিতে পারো। 12 প্রশ্ন, এবিসি এলটিডি পারচেস প্লান্ট অ্যান্ড মেশিন ফর ₹2 লাখ, দ্য কোম্পানি পেইড 40,000 ইন ক্যাশ। তাহলে দেখো একটা কোম্পানি প্লান্ট অ্যান্ড মেশিন কিনেছে 2 লাখ টাকায়, 40,000 টাকা দিয়ে দিয়েছে। তাহলে এখনও বাকি কত আছে? 1,60,000 টাকা। এখন কোম্পানি বলছে আমি ভাই তোমাকে টাকা দিতে পারবো না, তোমাকে ডিবেঞ্চার দেবো। ডিবেঞ্চার অফ ₹100 ইচ, প্রিমিয়াম 25%। 100 টাকার ডিবেঞ্চার তোমাকে 25 টাকা প্রিমিয়াম সহ দেবো। তাহলে একটা ডিবেঞ্চারের জন্য 125 টাকা করে কোম্পানি নিচ্ছে। তাহলে কোম্পানি কতগুলো ডিবেঞ্চার ইস্যু করছে? তাহলে 1,60,000কে 125 দিয়ে ভাগ করবে, 1280টা ডিবেঞ্চার, ঠিক আছে। 13, ঋণপত্রের ওপর সুদ কি? আচ্ছা, এটা আমার দাগ দেওয়া হয়নি। ঋণপত্রের ওপর সুদ হচ্ছে মুনাফা থেকে ছাঁট, আর এটা তোমাদের যখন সাজেশন করেছি সেটাও করেছি। 13 এ হবে মুনাফা থেকে ছাঁট, আর এটাও তোমাদেরকে বারবার বলে রাখছি মুনাফা থেকে ছাঁট এবং মুনাফার বন্টন কি সেটার পার্থক্যটা জানা কিন্তু দরকার। 14, সাধারণ আকার বিবরণীর ক্ষেত্রে বিশ্লেষণের সাধারণ ভিত্তি কাকে ধরা হয়? উত্তর হচ্ছে নিট বিক্রয়কে, অর্থাৎ নিট সেলকে আমরা 100 ধরি, আর ব্যালেন্স শিটের ক্ষেত্রে আমরা টোটাল অ্যাসেটকে 100 ধরি। 100 কথাটা কিন্তু মনে রাখতে হবে।
15 কোম্পানির আর্থিক বিবরণীর মধ্যে পড়ে কোনটা? উত্তর হচ্ছে ব্যালেন্স শিট, প্রফিট অ্যান্ড লস, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, সবগুলি। উত্তর হবে সবগুলি। আচ্ছা, এখানে দেখো সেল তোমার দেওয়া রয়েছে 96,000 টাকা। অপারেটিং এক্সপেন্সেস এটা 8,000 হবে, বইতে একটু ভুল দেওয়া রয়েছে, বা 80,000টা হবে না, ওটা 8,000 হবে, ঠিক আছে। গ্রস প্রফিট হচ্ছে 33.13% অন কস্ট। তাহলে কস্টের ওপর দেখো 33.13%, যেটা হচ্ছে 3 ভাগের 1 ভাগ। তাহলে সেটা সেলস প্রাইসে যখনই আমি নিয়ে যাব তখন 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ 25% হয়ে যাবে। আর কিভাবে কস্ট প্রাইস থেকে সেলস প্রাইসে কনভার্ট করতে হয় পার্সেন্টেজ, সেটা নিশ্চয়ই তোমাদের জানা আছে। তো কস্ট প্রাইসে যেটা হচ্ছে তোমার 33.13%, সেটা সেলস প্রাইসে 25%। এখন দেখো 96,000 টাকার জিনিস যদি বিক্রি করে 25% লাভ হয়, তাহলে তার কস্ট কত? 25% তুমি বাদ দিয়ে দাও 96,000 থেকে, তাহলে তোমার 24,000 টাকা বাদ হয়ে যাবে, উত্তর থাকবে 72,000 টাকা। এখন ভালো করে বুঝো, 72,000 টাকা হচ্ছে তোমার কস্ট অফ গুড সোল্ড, আর তার সঙ্গে এক্সট্রা তোমার অপারেটিং এক্সপেন্সেস কত লাগছে? 8,000। তাহলে টোটাল 72 প্লাস 8,000, 80,000 টাকা তোমার কস্ট, ঠিক আছে, অপারেটিং কস্ট লাগছে, ঠিক আছে। এখন এই 96,000-এর মধ্যে যদি 80,000 টাকা অপারেটিং কস্ট হয়, তাহলে পার্সেন্টেজ করলে 83.13% হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো আদর্শ তরল অনুপাত কত? 1:1। এটা কিন্তু বারবার পড়ে, তরল অনুপাত আর চলতি অনুপাত। চলতি অনুপাত বললে তোমার হবে 2:1, আর তরল অনুপাত হলে 1:1। 18 ইফ ক্রেডিটর্স টার্নওভার রেশিও ইজ 8, হোয়াট উইল বি দ্য অ্যাভারেজ পেমেন্ট অফ পিরিয়ড? দেখো 8 মাস হচ্ছে তোমার 8 টাইমস হচ্ছে ক্রেডিটর টার্নওভার রেশিও, তাহলে তোমার অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড কত হবে? সব সময় 12 মাসকে ভাগ করবে, যত দেওয়া থাকবে। 8 টাইম দেওয়া রয়েছে বা 8 টাইমস দেওয়া রয়েছে, তুমি 12 মাসকে 8 দিয়ে ভাগ করো, হচ্ছে তোমার 1.5 মাস হবে। কিন্তু 1.5 মাস উত্তরটা আমি পাইনি, ঠিক আছে। এখানে 1/2 থাকলে ঠিক আছে, ঠিক আছে। এখানে 2/3 দেওয়া রয়েছে, তো ডি এর অপশানটাই হবে, কিন্তু 1/2 হবে, ঠিক আছে। 1.5 মাস হবে, 2/3 করা রয়েছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট, কার্যকারী মূলধন আবর্তন বা ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার রেশিও কোন ধরনের রেশিও? একটা কার্যকরী অনুপাতের রেশিও, ঠিক আছে। ক্রেডিট সেল 75% অফ ক্যাশ সেল, তাহলে ক্যাশ সেলের 75% হচ্ছে ক্রেডিট সেল, তাহলে ক্যাশ সেলকে এক্স ধরে নাও। ক্রেডিট সেল হবে x × 75/100, আর দুজনে মিলে টোটাল সেল কত হচ্ছে? 3,50,000। এক্সের সমাধান করলে তুমি 2 লাখ টাকা পেয়ে যাবে ক্যাশ সেল। তুমি ক্রেডিট সেলও পেয়ে যাবে, ক্রেডিট সেল 1.5 লাখ টাকা হবে, যেহেতু ক্যাশ সেল তোমার 2 লাখ হয়েছে, ক্রেডিট সেল হবে 1.5 লাখ টাকা, দুজনে মিলে হচ্ছে 3,50,000 টাকা। আচ্ছা, 21 থেকে তোমাদের করানোর আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি, ঠিক আছে। আমাদের যে এই পিডিএফগুলো তোমরা যদি পেতে চাও, তাহলে হোয়াটসঅ্যাপে আমাকে কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করো, ঠিক আছে। আমাদের হোয়াটসঅ্যাপে ডেসক্রিপশন বক্স লিঙ্ক দেওয়া রয়েছে, ওখান থেকে জয়েন করে নাও, ঠিক আছে। 21, কোনো অংশীদারি প্রতিষ্ঠানের প্রথম তারিখে প্রতি মাসে সমপরিমাণ অর্থ যদি উত্তোলন করে, তাহলে মোট উত্তোলনের উপর কত মাসের জন্য সুদ গণনা করতে? এটা হচ্ছে 6.5 মাস। আর তোমরা জানো প্রতি মাসের শেষে হলে কত হয়? 5.5 মাস। আর প্রতি মাসের মাঝে যদি হয় তাহলে কত হয়? 6 মাস। 22, চুক্তিপত্র নেই, 3 জন অংশীদার আছে, তাহলে লাভ ক্ষতি কীভাবে ভাগ হবে? সমান সমান 1:1:1। 23, এস 26 অনুযায়ী কোন সুনামকে বিবেচনা করা হয়? উত্তর হচ্ছে কৃত সুনাম বা পারচেস গুডউইলকে হিসাবের মধ্যে আনা হয়, ঠিক আছে। সেলফ জেনারেট গুডউইলকে আনা হয় না, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। 24, একটা পাবলিক সেক্টর কোম্পানিতে সরকারের কমপক্ষে কত থাকে? কত অংশ শেয়ার থাকে? উত্তর হচ্ছে 51%। 25, প্রতিদানের তুলনায় যদি বেশি ডিবেঞ্চার বিলি করা হয়, ধরো তুমি 100 টাকা কারো কাছ থেকে কোনো জিনিস কিনেছো, সে তোমার কাছ থেকে 100 টাকা পাবে, তুমি তাকে 150 টাকার জিনিস 150 টাকা দিচ্ছ, ডিবেঞ্চার দিচ্ছ, কেন? 50 টাকা এক্সট্রা দিচ্ছ কেন? কারণ গুডউইলের জন্য, ঠিক আছে, সুনামের জন্য গুডউইল অ্যাকাউন্টকে ডেবিট করা হয়। আবার উল্টোও হয়, যে যখন তুমি প্রতিদানের তুলনায় কী হবে, বা ক্রয়ের তুলনায় কম প্রতিদান দেবে বা কম ডিবেঞ্চার দেবে। ধরো কারো কাছ থেকে তুমি 100 টাকার মেশিন কিনেছো, তুমি তাকে 90 টাকার ডিবেঞ্চার দিচ্ছ, তাহলে 10 টাকা তো তোমার লাভ হয়ে যাচ্ছে, ঠিক আছে। সেটাকে তুমি কি করবে? তখন ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্টে তুমি ক্রেডিট করবে, ঠিক আছে। 26, উদ্বত্তপত্রের মাধ্যমে কোনো একটা প্রতিষ্ঠানের নির্দিষ্ট দিনের কি জানা যায়? আর্থিক অবস্থা। আর্থিক অবস্থা মানে কি? সম্পত্তি এবং দায় জানা যায়। আর্থিক বিবরণ বিশ্লেষণের কৌশল কোনটি? উত্তর হবে গতি প্রকৃতি বিশ্লেষণ, ঠিক আছে। আর তোমরা দেখতেই পাচ্ছ যে আমি 100টা যে প্রশ্নের একটা সিরিজ এনেছি, ঠিক আছে, যে র্যাপিড টেস্ট থেকে তোমার সাজেশান টোটাল, ঠিক আছে, বা এইচএস স্ক্যানার যেটা বলা যেতে পারে, বিগত বছরে উচ্চ মাধ্যমিকে যেগুলো পড়েছিল সেখান থেকে আমি 100টা যে প্রশ্ন তোমাদের করেছি, দেখো সেখান থেকে কিন্তু অনেক প্রশ্ন হুবহু কমন আসছে, ঠিক আছে। এছাড়াও অনেকগুলো সেট করাবো, মোটামুটি 10-12টা যদি তোমরা সেট করতে পারো, তাহলেও প্রায় 400-500 প্রশ্ন তোমাদের রেডি হয়ে যাবে। 28,
আচ্ছা, সদস্য সংখ্যার সঙ্গে প্রতিষ্ঠানের ম্যাচ করতে হবে। একজন সদস্য থাকে অবশ্যই এক মালিকানা কারবারে, সব থেকে 10জন থাকতে পারে সর্বাপেক্ষ 10জন ব্যাংকিং ব্যবসায় অংশীদারি প্রতিষ্ঠানে, আর 100 জন থাকতে পারে সাধারণ অংশীদারি প্রতিষ্ঠানে, আর কোনো সর্বোচ্চ সীমা নয়, সেটা হচ্ছে কোম্পানি বা যৌথ মূলধনী প্রতিষ্ঠান। অপশান অনুযায়ী তোমার হবে অপশান সি। অনুমোদিত মূলধন বলতে কী বোঝায়? অনুমোদিত মূলধন হচ্ছে শেয়ার মূলধনের সর্বোচ্চ সীমাকে বোঝায়। ঠিক আছে, এরপর আমরা 30-এর প্রশ্নে চলে যাব। 30-এর দাগে তোমার রয়েছে শেয়ার বিলি করে কোম্পানি যে মূলধন সংগ্রহ করে সেটাকে কি বলা হয়? সেটাকে দেখো শেয়ার মূলধন বলতে পারি, আর শেয়ার মূলধন মানে নিজস্ব মূলধন। আচ্ছা, এখানে স্তম্ভ যেটা দেওয়া রয়েছে 31-এরটা, এই স্তম্ভটা আমি কিসের সাথে কিসের দেওয়া রয়েছে সেটাই আমি বুঝতে পারছি না। ঠিক আছে, মনে হয় এটা কোনো রকম একটা ভুল হয়ে গেছে কোম্পানির। ঠিক আছে, তো তোমরা দেখতেই পাচ্ছ। ঠিক আছে, কিসের সাথে কি ম্যাচিং করবে তোমরাও বুঝতে পারবে না। ঠিক আছে, আচ্ছা, তো 31-এরটা ছেড়েই আমি করছি। 32, আর্থিক বিবরণীগুলিকে ব্যবহারকারীরা তাদের প্রয়োজন অনুযায়ী বিশ্লেষণ করে থাকে। হ্যাঁ ঠিক, অবশ্যই। আর যারা ব্যবহারকারী তারা তো আর্থিক বিবরণী বিশ্লেষণ করবে। ব্যবহারকারীরা আর্থিক বিবরণী থেকে তাদের প্রয়োজন অনুযায়ী ঠিকভাবে তথ্য যেমন চায় তেমন পায় না, এটা ভুল। ঠিক আছে, কারণ তারা ব্যবহার করছে কেন? কারণ তারা যে তথ্যটা যায় সেটা পাবে বা সেটা পেয়ে গেলে তবেই তাদের উদ্দেশ্যটা পূরণ হবে। ঠিক আছে, তাহলে এ সঠিক, কিন্তু আর ভুল হচ্ছে। 33, ভারতীয় অংশীদারি আইন অনুযায়ী অংশীদারি প্রতিষ্ঠান নিবন্ধন করা বাধ্যতামূলক নয়। তোমার ইচ্ছা হলে করবে, না হলে নাও করবে, তবে করা ভালো। কেন? কারণ অংশীদারি প্রতিষ্ঠান নিবন্ধন করলে কতকগুলো বিশেষ সুবিধা পাওয়া যায়। ঠিক আছে, এটা মনে হয় কতকগুলি বিশেষ সুবিধা পাওয়া যায়। যেমন তৃতীয় পক্ষের বিরুদ্ধে তুমি মামলা করতে পারবে, নতুন অংশীদার হলে সে গ্রহণের ক্ষেত্রে দাবি জানাতে পারবে। 34, অগ্রাধিকার শেয়ার সাধারণ শেয়ারের তুলনায় সুবিধাজনক। হ্যাঁ অবশ্যই, কারণ এতে রিস্ক কম থাকে, তুমি নির্দিষ্ট হারে সুদ পেয়ে যাবে। যে প্রতিষ্ঠানের কোনো হিসাব বছরে ক্ষতি হলে অগ্রাধিকার শেয়ার গ্রহীতারা লভ্যাংশ থেকে বঞ্চিত হয় না। হ্যাঁ এটাও ঠিক। তাহলে এ এবং আর উভয়ই ঠিক এবং সঠিক ব্যাখ্যা, এই কারণেই তো অনেক সুবিধা পাওয়া যায়। ঠিক আছে, তুমি হয়তো বেশি প্রফিট কামাতে পারবে না প্রেফারেন্স শেয়ার গ্রহণ করলে, কিন্তু তার যে একটা ইন্টারেস্ট থাকে 10% 12%, সেটা তুমি পেয়ে যাবে। আচ্ছা, নিচের তথ্যগুলি সঠিক ক্রম অনুযায়ী সাজাও। কি কি আছে? প্রথম আছে বন্টনযোগ্য মুনাফা, তারপর আছে মোট মুনাফা। আচ্ছা, এরপরে কি আছে? এরপরে তোমার আছে আর্থিক বিবরণী বিশ্লেষণ, তারপর আছে নিট মুনাফা। দেখো প্রথম তোমাকে বার করতে হবে কি গ্রস প্রফিট বা মোট মুনাফা, তারপরে তুমি পাবে নিট মুনাফা, তারপরে সেই নিট মুনাফাটাকে ভাগ করবে, তারপরে তুমি ব্যালেন্স শিট করবে। তাহলে প্রথমে হচ্ছে 2, তারপরে 4, তারপরে 1, তারপরে 3, অপশান সি। আচ্ছা, এইরকম একই একটা জিনিস দিয়েছে, সঠিক ক্রম অনুযায়ী সাজাও। প্রথমে আছে কস্ট অফ রেভিনিউ ফ্রম অপারেশন, তারপরে গ্রস প্রফিট, তারপরে নিট প্রফিট, তারপরে অপারেটিং প্রফিট। দেখো প্রথম তোমাকে ট্রেডিং অ্যাকাউন্ট যদি করো তাহলে তোমাকে প্রথম হচ্ছে কত টাকার সেল হয়েছে আর কত টাকার কস্ট, এটা যদি না জানো তুমি গ্রস প্রফিট বার করতে পারবে না। তাহলে একেরটা প্রথম যে কস্ট অফ রেভিনিউ ফ্রম অপারেশন দরকার, তারপর গ্রস প্রফিট, মানে দুয়েরটা সেকেন্ড ধাপেই হচ্ছে। তারপরে তোমার অপারেটিং প্রফিট 4এরটা। ঠিক আছে, তারপরে লাস্টে নিট প্রফিট। তাহলে তোমার হচ্ছে কি অপশান সি, প্রথমে 1, তারপরে 2, তারপরে 4, লাস্টে 3। আচ্ছা, 37, বাকিতে পণ্য কেনা হলে তারপর কার্যকারী মূলধনের ওপর পড়ে না। হ্যাঁ ঠিক, কেন? কারণ বাকিতে তুমি যদি পণ্য কেনো তোমার কারেন্ট অ্যাসেট বাড়বে, তার সাথে কারেন্ট লাইবিলিটি বাড়বে, মানে স্টক বাড়বে, উল্টো দিকে তোমার পাওনাদার বাড়বে, তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জ হবে না। কোনো প্রতিষ্ঠানে দীর্ঘকালীন আর্থিক সচ্ছলতা নির্ধারণের জন্য সচ্ছলতার অনুপাত নির্ণয় করা হয়। ঠিক। শেয়ার গ্রহীতাদের তহবিল নির্ণয় করার জন্য মোট সম্পত্তি থেকে মোট দায় বাদ দেওয়া হয়, এটাও ঠিক। কোনো প্রতিষ্ঠানের স্বল্পমেয়াদী আর্থিক নীতি বিচার করার জন্য দেনা মালিকানা অনুপাত নির্ণয় করা, এটা ভুল। কেন? কারণ দেনা মালিকানা অনুপাত দীর্ঘমেয়াদী সচ্ছলতার জন্য করা হয়, স্বল্পমেয়াদীর জন্য নয়। আচ্ছা, তাহলে অপশান কী পেলাম? অপশান পেলাম ডি, প্রথম 3টে সত্য, লাস্টেরটা মিথ্যা। আচ্ছা, লাস্ট একটা অঙ্ক দিয়েছে, এরকম কেস বেসড বা স্টোরি বেসড অঙ্ক তোমাদের অবশ্যই থাকতেই পারে। ঠিক আছে, কারণ পরীক্ষা যেহেতু সিলেবাসের অন্তর্ভুক্ত, প্যাটার্ন বলে দিয়েছে। এ আর বি দুজনে কারবার করার জন্য 3 লাখ টাকা এবং 2 লাখ টাকা দিয়েছে। আচ্ছা, মূলধনের উপর 6% পাবে। এ পাবে তাহলে 3 লাখের 6%, বি পাবে 2 লাখের 6%। আচ্ছা, বিকে প্রতি মাসে তোমার 2000 টাকা করে দিতে হবে, তাহলে 12 মাসে তোমার 24,000 হয়ে যাচ্ছে। বছরের মধ্যে এ এবং বি 20,000 এবং 10,000 টাকা তুলেছেন। উত্তোলনের ওপর সুদ 5%। দেখো কবে তুলেছে বলা নেই, তাহলে আমরা 20,000-এর 5% করবো, 10,000-এর 5%, কিন্তু 6 মাসের জন্য গণনা করব। আর নিট প্রফিট হয়েছে 90,250। এখন কি চেয়েছে দেখো, এখান থেকে অনেক প্রশ্নই চাইতে পারে। তার মধ্যে চেয়েছে মূলধনের ওপর সুদ কত হবে। দেখো একজন মূলধন দিয়েছে কত? 3 লাখ, একজন 2 লাখ, তাহলে মোট 5 লাখ, তার 6% 30,000 টাকা। আচ্ছা, বি এর বেতন কোথায় যাবে? অবশ্যই লাভ ক্ষতি বন্টনের হিসাবে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে।
আর উত্তোলনের ওপর সুদ 6 মাসে। তাহলে একজন তুলেছে 20,000, একজন 10,000, মোট 30,000 টাকা তুলেছে। প্রথমেই বললাম 5% ঠিক আছে, কিন্তু আমরা 6 মাসের জন্য গণনা করব। ঠিক আছে, তাহলে এখানে 750 টাকা। তো 40টা প্রশ্ন করে দিলাম, খাতায় তোমরা লিখবে। ঠিক আছে, প্রতিদিন যখন আমি টেস্ট পেপার আনবো একটা খাতা পেন নিয়ে বসবে, বসে তোমরা লিখে নেবে। ঠিক আছে, আজকের জন্য এতটাই, ধন্যবাদ।